কালো সমুদ্রের বুক চিরে ছুটে চলেছে জার্মানি সাবমেরিন U-180। ভেতরের সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে, শুধু একটি লাল সতর্কবাতি টিম টিম করে জ্বলছে। হঠাৎ ককপিটে অ্যালার্ম বেজে উঠল, আর এক মুহূর্তের মধ্যেই সাবমেরিন তীব্র শব্দ করে ডুব দিল সমুদ্রের গভীরে। গভীরে অন্ধকারের লাল আলোয় দেখা গেল এক ভারতীয়র মুখ, চোখে অবিচল সংকল্প, ঠোঁটে মুচকি হাসি। সে যেন নীরব, শুধু একবার ফিসফিস করে বলে উঠল, আমাকে বাঁচতে হবে, কারণ আমার ভারত এখনো বাঁচেনি। সেই মানুষটি আর কেউ নন, নেতাজি সুভাষচন্দ্র বসু, যার স্বপ্ন ছিল স্বাধীন ভারতবর্ষ। 1941 সালের জানুয়ারি মাস। কলকাতার এলগিন রোডের বাড়ি ঘিরে রেখেছে ব্রিটিশ পুলিশ। সুভাষচন্দ্র বসু তখন গৃহবন্দী, চারপাশে শুধু শত্রুর দৃষ্টি, কিন্তু তার মনে একটাই সংকল্প, ভারতকে স্বাধীন করতে হলে আমাকে বেরোতেই হবে। এক ঝড়ের রাতে ব্রিটিশদের চোখ ফাঁকি দিয়ে ছদ্মবেশে ঘর ছাড়লেন তিনি উত্তর ভারতের পথে। তারপর সোভিয়েতে ইউনিয়ন পেরিয়ে কয়েক মাসের কষ্টের যাত্রার পর পৌঁছলেন জার্মানির বার্লিনে। তার লক্ষ্য ভারতের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড় করা। 29 মে 1942 বার্লিন রাইখ চ্যান্সেলরির বিশাল কক্ষে প্রবেশ করলেন সুভাষচন্দ্র বসু। অপর প্রান্তে বসে আছেন অ্যাডলফ হিটলার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বিতর্কিত মানুষ। হিটলার বলল, আপনি নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে এখানে এসেছেন কেন? নেতাজি বলল, আমার দেশ শিকলে বাঁধা। হের হিটলার, আমি এই শিকল ভাঙার বন্ধু খুঁজছি। হিটলার মনোযোগ দিয়ে শুনলেন। তিনি ভারতীয় স্বাধীনতার জন্য প্রতিশ্রুতি দিলেন না, তবে ইন্ডিয়ান লেজিয়ন গঠনের অনুমতি দিলেন। 3000 ভারতীয় যুদ্ধবন্দীর একটি বাহিনী। বার্লিনে নেতাজি স্থাপন করল আজাদ হিন্দ রেডিও, যার মাধ্যমে স্বাধীনতার বার্তা পৌঁছতে লাগলো ভারতীয়দের কাছে। কিন্তু তার মনে ছিল একটাই সংকল্প, এশিয়ায় পৌঁছতেই হবে, যেখানে জাপানের হাতে বন্দী হাজার হাজার ভারতীয় সৈন্য আইএনের জন্য অপেক্ষা করছে। 1943 সালের শুরুতে ঠিক হলো নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে জাপানে যাবেন গোপন সাবমেরিন অভিযানে। U-180 90 মিটার লম্বা এক জার্মানি ট্রান্সপোর্ট সাবমেরিন তাকে নিয়ে যাবে ভারত মহাসাগরের পথে। সঙ্গে রয়েছে তার বিশ্বাস্ত সহচর আদিব হাসান। তাদের দুজনেরই নতুন পরিচয়, মিস্টার মাঝোটা ও মিস্টার জিয়াউদ্দিন। এমনকি সাবমেরিনের ক্রুরাও জানতো না তারা কাকে বহন করছে। আবিদ নেতাজির কানের কাছে ফিসফিসিয়ে বলল, নেতাজি, যদি ধরা পড়ি? নেতাজি দৃঢ় গলায় বলল, তাহলে মরব, কিন্তু মরব লড়াই করে। সাবমেরিনের ভেতরে গুমুট গন্ধ, সংকীর্ণ কেবিন আর মৃত্যুর আতঙ্ক প্রতিটা মিনিট মনে করিয়ে দিচ্ছিল এক ভুলেই শেষ হয়ে যেতে পারে সব। 18 এপ্রিল 1943 ব্রিটিশ টহল এড়াতে U-180 একটি ট্যাঙ্কার ডুবিয়ে দিল। গভীর সমুদ্রের অন্ধকারে লুকিয়ে চলা সাবমেরিন যেন মৃত্যুর সঙ্গে নিত্য খেলা। 27 এপ্রিল 1943 মাদাগাস্কারের পূর্ব উপকূলে নির্ধারিত সমন্বয় বিন্দুতে পৌঁছালো U-180। দূরে ভেসে উঠল জাপানি সাবমেরিন I-29। দুটি সাবমেরিন পাশাপাশি ভেসে উঠল। সমুদ্র উত্তাল। নেতাজি একটি ছোট নৌকায় পা রাখলেন। ঢেউয়ের তাণ্ডবে নৌকাটি যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। কয়েক মিনিটের মধ্যেই তিনি পৌঁছলেন I-29-এ। ইতিহাসে লেখা হলো এক বিরল অধ্যায়ের। সমুদ্রের মাঝখানে দুটি দেশের সাবমেরিনের যাত্রী বিনিময়। এরপর I-29 সাবমেরিন সুমাত্রার সাবাং ঘাটিতে পৌঁছল, যেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু চলে গেলেন সিঙ্গাপুরে, তারপর টোকিওতে। জাপানের প্রধানমন্ত্রী তোজো হেদিকের সঙ্গে বৈঠকে তিনি ভারতের স্বাধীনতার রূপকথা উপস্থাপন করলেন। এরপর তিনি হাতে নিলেন আজাদিন ফৌজের নেতৃত্ব। দক্ষিণ পূর্ব এশিয়ার মাটিতে স্বাধীন ভারতবর্ষের যুদ্ধ শুরু হলো। সাবমেরিন যাত্রার প্রতিটি মুহূর্ত তাকে মনে করিয়ে দিচ্ছিল জীবন আর মৃত্যুর ব্যবধান কয়েক সেকেন্ড মাত্র। কিন্তু তার একটিমাত্র বিশ্বাস ছিল, আমি মরে গেলেও ভারতকে বাঁচিয়ে রেখে যাব। এই গোপন সাবমেরিন অভিযান প্রমাণ করে স্বাধীনতার স্বপ্ন পূরণের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের জীবন বাজি রাখতেও দ্বিধা করেনি। অচেনা অন্ধকার সমুদ্র পথে তার এই অদম্য সাহস আজও অনুপ্রাণিত করে কোটি কোটি ভারতীয়কে।